সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমার দেশ মাল্টিমিডিয়া স্টুডিও থেকে আপনাদের সবাইকে আমার দেশ বেজ ইভেন্টে স্বাগত জানাচ্ছি। আমি জাহেদ চৌধুরী আপনাদের সাথে উপস্থিত রয়েছি। আমার সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু এবং উপস্থিত রয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। আজকে ঢাকা শহর আপনারা সবাই জানেন যে জনগণের সমস্ত সড়ক জনগণের দখলে ছিল। আজকে সারা দিন, আজকে একটা বিশেষ দিন। ফিলিস্তিনের গাজায় ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে, এই গণহত্যার বিরুদ্ধে এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশের মানুষ আজকে ঢাকার রাজপথে নেমে এসেছিল এবং সারা দিন, বিশেষ করে বিকেলে 3টায় যে কর্মসূচি ছিল ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা, এই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য সারা ঢাকার মানুষ তো বটেই, সারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে লক্ষ লক্ষ লোক সমবেত হয়ে ঢাকাকে জনগণের নগরীতে পরিণত করেছিল। ঢাকার রাজপথ আজ জনগণের দখলে ছিল। এই একটা বিশেষ প্রেক্ষাপটে আজকের আমরা এই আলোচনা অনুষ্ঠানে আমাদের এই দুজন বিশিষ্ট মেহমানকে নিয়ে বসছি। তারা দুজনই আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আমি নিজেও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। শুরুতেই মঞ্জু ভাইয়ের কাছে জানতে চাইব যে আজকের অনুষ্ঠানের এই যে শর্ট নোটিসে, মাত্র 7 দিনের নোটিসে এবং একটা কোনো ধরনের রাজনৈতিক ফোরাম নয়, এটা বিশিষ্ট কয়েকজন ব্যক্তির আমন্ত্রণে এইরকম একটা সফল প্রোগ্রাম কিভাবে সম্ভব হলো? ধন্যবাদ জাহিদ ভাই। ডাকসুর সাবেক বিভিন্ন লগ্নর আমাদের তরুণদের প্রতিনিধি নেতা এখানে আছেন। আমি দর্শকদেরকে সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে গাজার বিষয়টা নিয়ে তো আমরা খুবই মর্মন্তুদ একটা ঘটনা এবং সবাই সারা দেশের মানুষের মধ্যে আজকে শুধু গাজার ঘটনাটা আজকে না, গত আপনি এক সপ্তাহ ধরে দেখবেন যে ঢাকায় কিন্তু প্রচুর মিছিল প্রতিবাদ হয়েছে। প্রোগ্রাম একের পর এক কর্মসূচি বিভিন্ন রাজনৈতিক দলের কিংবা সংগঠনের ব্যানারে পালিত হচ্ছিল, কিন্তু আজকের ঘটনাটি একটি মেসিভ এবং ব্যতিক্রমী আয়োজন ছিল। আজকেরটা অ্যাকচুয়ালি যেটা হয়েছে, এটা নিজেরা আলোচনা করতে করতে, ধরেন প্রথম আমি যতটুকু জানি আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান এবং আমাদের আসুন্না ফাউন্ডেশনের শায়েখ আহমদুল্লাহ, ওনারা দুজনেই প্রথম আলোচনা করে এরকম একটা করা যায় কিনা এর ধরনের আলোচনা করেছেন। পরে সেখানে আরো 2-1 আলেম এবং এটা ওনারা প্রাথমিকভাবে আলোচনা শুরু করার পরে আমরা যারা বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন সামাজিক সংগঠন লোকের আছে তাদেরকে ওনারা মানে জানিয়েছেন যে আমরা এরকম একটা প্রোগ্রামে চিন্তা করছি। আমরা সাথে সাথে বলেছি যে ধরনের আমাদের একটা কম্বাইন্ড এফোর্ট, এটা সবাই মিলে একটা করা যেতে পারে, তবে সেটা যদি বন্ধের দিনে হয় ভালো হয়। ফলে শুক্রবার তো অনেকেই করেছে, আগে থেকে কর্মসূচি ছিল, সেই জন্য আমরা এটাকে শনিবারে আমরা ঠিক করেছি। এটা মনে 5-6 দিন আগের ঘটনা। একদিন ভোরবেলা সকালবেলা আমি অফিসে এসে দেখলাম যে আমাদের সম্পাদক মহোদয় সাধারণত উনি 11টায় অফিসে আসেন, ওই দিন আমি আসি 9:30টার দিকে। ওই দিন এসে দেখলাম যে আমি আসার আগেই উনি অফিসে চলে আসছেন 9টায়, বললেন যে আমার কিছু মেহমান আসবে, এবং 10টার দিকে দেখলাম যে আসুন্না ফাউন্ডেশনের শায়েখ আহমদুল্লাহ সাহেব এসে উপস্থিত, এবং ওই দিন সন্ধ্যার সময় আপনিও আসছিলেন। আমি আসছিলাম অফিসে, আমার যতটুকু মনে পড়ে। হ্যাঁ, আমাকে উনি ফোন করেছেন 11টার দিকে, মাহমুদুর রহমান ভাই। ফোন করার পরে আমি ফোনটা মিস করেছি যে কোনো কারণে। পরে আমি ওনাকে ব্যাক করলাম, করার পরে উনি বললেন যে ঘটনা, আমি ওনাকে কিছু নাম্বার দিয়েছি আরো যোগাযোগ করার জন্য। তো সেখান থেকে আমরা একটা জয়েন্ট কলে আবার কয়েকজনের সাথে আমরা কথা বলেছি, উনিও জয়েন্ট কলে কথা বলেছেন। বলার পরে ওখানে বললেন যে আমরা সন্ধ্যায় আমরা আসি 6টা বাজে। তো 6টা বাজে আসার পরে এখান থেকে আরো বিভিন্ন জনের সাথে, যখন এই যে নুরুল হক নূর আরো অন্যান্য নেতৃবৃন্দ যাদের সাথে যোগাযোগ করা হয়েছে সবাই এটার সাথে সাড়া দিয়েছে। এবং সত্যি কথা জাহেদ ভাই, আজকে আমি মাহমুদ ভাইয়ের সাথে প্রায় আমরা 5-6 কিলোমিটার আমরা হেঁটে গেছি। আপনিও মনে হেঁটেছেন, তাই না? আমরা দীর্ঘ সময় হেঁটেছি। আমরা অন্য একটা প্রোগ্রামে ছিলাম, ওখান থেকে হেঁটে যেতে হয়েছে। অন্য একটা প্রোগ্রামে থেকে আমরা যখন আপনার ফার্ম গেট ক্রস করেছি তখন আর গাড়ি যেতে পারছিল না, তখন মাহমুদ ভাই বলে চলো নেমে হাঁটা শুরু করি। আমি তো মাহমুদ ভাইয়ের সাথে দৌড়ে হেঁটে পারছিলাম না। এই যে মানুষের স্রোত দেখলাম, আমি বারবার মাহমুদ ভাইকে জিজ্ঞেস করছিলাম যে মাহমুদ ভাই আপনি কি কল্পনা করেছেন যে এরকম লোক হবে? বলছেন না, আমি কল্পনা করি নাই। আমি নিজে অবাক হয়েছি যে নারীরা, শিশুরা, এবং সবচেয়ে চমৎকৃত একটা জিনিস দেখলাম যে ইয়াং আমাদের যে জেনজি যাদেরকে আমরা বলছি, জেনারেশন জুম জেনারেশনের, এদের একটা বিশাল সাইকেল র্যালি দেখলাম। হাজার হাজার সাইকেল চালিয়ে তারা মানে
এই কর্মসূচি প্যালেস্টাইনের পতাকা বহন করে এসেছে। মানে এই যে মানুষ যে হেঁটে এসেছে, মানে কোন কোন লোককে তো আমি দেখেছি 10-12 মাইল হেঁটে এসেছে তারা বিভিন্ন জায়গা থেকে। এত মানুষ, এবং মানুষের মধ্যে আপনি নানা রকমের মানুষ, মানে এমন না যে শুধু আলেম ওলামারা, এমন না যে শুধু স্কুল কলেজের ছাত্রছাত্রীরা, সর্বস্তরের মানুষ, যেটা সর্বস্তরের মানুষ এসেছে। এতে দুটা জিনিস প্রমাণ হয়। একটা হচ্ছে যে মানবতার, যেখানেই মানবতার লঙ্ঘিত হচ্ছে, মানবতার অধিকার লঙ্ঘিত হচ্ছে, সেখানে মানুষ খুব এখন কশাস, এবং গ্লোবালাইজেশনের কারণে সবাই এই ব্যাপারে আপনি দেখেন গতকালকেও বিমান হামলা করে একটা পরিবারের 10 জনকে হত্যা করা হয়েছে, এবং তার মধ্যে 7টা প্রতিদিন এরকম দৃশ্য আমরা দেখছি যে রাফাত একবারে খালি করে ফেলা হয়েছে, একবারে 50 লক্ষ মানুষ। মানে এটা তো মানে কি ধরনের একটা উদ্বাস্তু হয়ে গেছে সবাই, মানে সবাই গৃহহীন হয়ে গেছে, এরকম একটা পরিস্থিতি। সুতরাং আজকের অনুষ্ঠানটা আমি জানি না সংখ্যা কত, কেউ বলেছেন 10 লাখ, কেউ বলেছেন 15 লাখ। তো আমি যেটা শুনেছি যে একটা স্কয়ার ফিট মানে কত মানুষ দাঁড়াতে পারে, এরকম প্রত্যেকে দেখে নাকি গোয়েন্দা সংস্থা বা কেউ বলেছে 11 লক্ষ মানুষ হয়েছে সবাই মিলে। আচ্ছা, আপনার কাছে আবার আসবো আমি নূরবাড়ির কাছ থেকে। আজকের এই অনুষ্ঠান, এই সমাবেশের ব্যাপারে আপনি তো ওখানে মঞ্চে ছিলেন এবং পুরো ঘটনাটি দেখেছেন, আপনার অভিজ্ঞতার কথা একটু শুনি প্রথম। প্রচুর লাইভ চলছে, যারা দর্শক দেখছেন তাদেরকে শুভেচ্ছা। মঞ্জু ভাই, আমি একেবারে মঞ্চ থেকে একই গাড়িতে এখানে এসে হালকা ফ্রেশ হয়ে মাগরিবের নামাজ আদায় করে এখন পর্যন্ত আপনার অনুষ্ঠানে একসাথে আছি, মাঝখানে আপনি সঞ্চালনা করছেন, আপনাকেও শুভেচ্ছা। এবং আজকে আমি বলবো যে এটা বাংলাদেশে একটা নতুন ইতিহাসের একটা অধ্যায় রচিত হয়েছে। আপনি যেমনি ভাবে বলছিলেন যে কিছু ব্যক্তির ইনিশিয়েটিভে এত বড় রেসপন্স এবং এত মানুষ, আমি আসলে মঞ্জু ভাইয়ের সাথে এখানে এখনো শিওর না। মঞ্জু ভাই যেটা বলছেন 10 লাখ 11 লাখ, আমার কাছে মনে হচ্ছে লোক তারও অনেক বেশি। যে কোনো গাড়ির মধ্যে আমরা আসতেছিলাম, মঞ্জু ভাইয়ের আলাপ করতেছিল যে মিলিয়ন, কিন্তু আমি বলছি আরেকটু এক্সাক্ট হিসাব আমি করতে চাই, আমার ধারণা তার চেয়েও beshi, কারণ আমি এদিকে একদিকে সোহরাওয়ার্দী উদ্যান, আরেকদিকে তার বাইরের যে আপনার বলতে গেলে মৎস্য ভবন, এইদিকে আপনার রমনার পুরো সড়ক এবং টিএসসি, এইদিকে আপনার দোয়েল চত্বর, গুলিস্তান, দৈনিক বাংলা মোড় পর্যন্ত লোকের লোকারণ্য ছিল, এইদিকে ফার্মগেট পর্যন্ত। আমরা মনে হয় কারণ ময়দান পর্যন্ত আসতে আমরা মানুষের মানে প্যাক মানুষ দেখেছি, তাই না? সেটাই বলছি যে এই মানুষ আমাদের কাছে আমরা যতটুকু দেখেছি ওইটুকু, কিন্তু যারা পুরো প্রোগ্রাম করেছে তারা জানতে পারবে একেবারে কোন থেকে কোন পর্যন্ত। শেষ দিকে কিন্তু অনেক লোক ওই দেখা যায় যে ধরেন কারণ বাজারে ঠেইলা যাইতে পারেনি, ঠিক আছে? আমার ধারণা লোক আসলে তার চেয়ে অনেক বেশি। তো এই 7 দিনের আপনার মানে হচ্ছে আহ্বানে এইভাবে এটা আমার কল্পনায় ছিল না। এবং বিশেষ করে এর পেছনে আমার মনে হয় যে যে বিষয়গুলো কাজ করেছে, যেমন এখানে কিছু দেশ বরেণ্য আলেম ওলামা, মাহমুদ ভাইয়ের মতো একজন সিনিয়র সাংবাদিক, সাংবাদিকতার বাইরেও তার পুরো সোসাইটির মানুষের সাথে আপনাকে একটু ইন্টারাপ্ট করে বলি যে আজকের অনুষ্ঠানে যতটুকু আমি দেখেছি, আমার দেশ সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান তো ছিলেনই, তারপরে ছিলেন ডক্টর মিজানুর রহমান আজহারি, শায়েখ আহমদুল্লাহ আসুন্নাহ ফাউন্ডেশনের বায়তুল মোকাররমের খতিব ছিলেন, যিনি মোনাজাত পরিচালনা করেছেন, সভাপতিত্ব উনি করেছেন। এছাড়া বিএনপি এবং জামাত এতে সমর্থন দিয়েছিল। উনি যখন মোনাজাত করছিলেন লাস্টের দিকে, আমি কিন্তু একটু ভয় পাচ্ছিলাম, মনে হচ্ছে যেন উনি অসুস্থ হয়ে গেছিলেন, মানে আবেগপ্রবণ হয়ে গেছিলেন। আমি যেটা বলছিলাম যে এটা অরাজনৈতিক আহ্বানে হলেও এখানে বিএনপির লোকজনরাও, বিএনপি দলীয়ভাবে এটাকে স্ট্যান্ডিং কমিটি থেকে সমর্থন দিয়ে তাদের প্রতিনিধি পাঠিয়েছিল, সালাউদ্দিন আহমেদ এবং শহীদুদ্দিন চৌধুরী এনে গিয়েছিলেন। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার ছিলেন, ওনারা বায়তুল মুকাররম উত্তর গেট থেকে একটা মিছিল নিয়ে, আরো অনেক নেতা ছিলেন, তারা মিছিল নিয়ে এসেছিলেন এই অনুষ্ঠানে। তারপরে আমি যেটা বলবো, হেফাজতে ইসলামের মামুনুল হক সাহেব ছিলেন। সব রাজনৈতিক দলই ধরেন ছোট বড় তারা সমর্থন জানিয়ে মাত্রাটা অ্যাড করেছে ওইটা। আমি নামগুলো সরি আপনাকে একটু ইন্টারাপ্ট করছি। এখানে খেলাফত মজলিসের আহমদ আব্দুল কাদের সাহেব ছিলেন, নতুন সংগঠন ছাত্রদের সংগঠনের এনসিপি আসনাদ আব্দুল্লাহ ছিলেন, আমাদের মঞ্জু ভাই এবি পার্টির চেয়ারম্যান ছিলেন, আপনি ছিলেন গণ অধিকার পরিষদের পক্ষ থেকে, তারপরে নায়েবে আমির ছিলেন রাশেদ খান, ওনার পার্টির সেক্রেটারি যে রাশেদ খানও ছিলেন, এবং আপনার চরমুনায়ের যে সংগঠন ইসলামী আন্দোলনের নায়েবে আমির ফজলুল করিম সাহেবও এই অনুষ্ঠানে প্রচুর উপস্থিতি ছিল। এখানে মৌলানা সাইফুল ইসলাম, আব্দুল্লাহ সাইফুল্লাহ, কবি মুহিব খান, ইলিয়াস খান, এরকম আরো অনেকে, বিভিন্ন আমি বলবো যে রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, ব্যক্তি,
সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা এখানে স্বতঃস্ফূর্তভাবে হাজির হয়েছিলেন। এবং আমরা দেখেছি যে ঢাকায় রাজনৈতিক, আমি বলবো যে 5ই আগস্ট গণ অভ্যুত্থানের সময় এক ধরনের ঢাকার রাজপথ জেনজিরা দখল করে নিয়েছিল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এটা অন্য একটা পরিবেশ ছিল। কিন্তু এই রকম একটা অরাজনৈতিক আহ্বানে সাড়া দিয়ে, ব্যক্তির আহ্বানে সাড়া দিয়ে একটা মানবিক ইস্যুতে, এবং যেখানে আমি বলবো যে কোনো ধরনের আর্থিক সংশ্লিষ্টতা নেই। অন্য জায়গায় দেখা যায় গাড়ি দিতে হয়, বাস দিতে হয়, খাবার দিতে হয়, নগদ টাকা দিতে হয়। আপনি রাজনীতির সাথে জড়িত, আপনি ভালো করে এটা জানেন, ছাত্র রাজনীতি করছেন, কিন্তু এইখানে এইরকম কোনো বিষয় ছিল না। এমনকি কোনো পরিকল্পিত প্রচারণাও ছিল না। এই ফেসবুকে আপনাদের একটা আহ্বান গেছে, বিভিন্ন জন পার্সোনালি এগুলা প্রচার করেছে, এর বাইরে প্রচারণাও সেইভাবে ছিল না। কিন্তু মানুষ যে যেখান থেকে খবর পেয়েছে, মানুষের মনে এই যে ফিলিস্তিনি জনগণের পক্ষে যে একটা অবস্থান, মুক্ত করো ফিলিস্তিন, এই দাবি আকাঙ্ক্ষা নিয়ে এই উপস্থিতি, আপনি যেটা বলছিলেন, আমি জাস্ট নামগুলো বললাম যে তারা প্রতিনিধিত্ব করছেন এবং তাদের উপস্থিতিটা আমি জানিয়ে দেওয়ার জন্য এটা আপনার ইন্টারাপ্ট করেছি। আপনার না, এটা ঠিক, আপনি অনেকের এবং আপনার নামের বাইরে দেখা যায় আমরা হয়তো খেয়াল করতে আরো অনেক আছে, অনেক রাজনৈতিক, সাংবাদিক, সাংস্কৃতিক অনেক আছে। তো এইটা বলছি যে এখানে প্রথম কথা ওই যে আপনি, হ্যাঁ, সমস্ত দলের ছাত্র সংগঠনগুলো, বিশেষ করে প্রথমত হচ্ছে যে বাংলাদেশের মানুষ যে মানবিক, আজকে এই জিনিসটা বিশ্ববাসী, আমার মনে হয় এটা বিশ্বের মধ্যেও এই গাজা ইস্যুতে এক জায়গায় এত গ্যাদারিং, এটা আমরা কিন্তু সাম্প্রতিক সময় কোথাও দেখছি বলে মনে হয় না। যদিও 67 সাল থেকে গাজা ইস্যুটা, ফিলিস্তিন ইস্যুটা আছে। এবং আরেকটা জিনিস আপনার কথার মাঝখানে আমি বলছি, যেটা যে এই পর্যন্ত যেটা অক্টোবর সালে 2023 সালের অক্টোবরের 7 তারিখে নতুন করে যেটা শুরু হয়েছিল গাজায় হামলা, হামাসের হামলা এবং পরবর্তীতে গাজায় যে হামলার ঘটনা, তারপরে বলা হচ্ছে সরকারি হিসাবে প্রায় 61,700 লোক এই পর্যন্ত মারা গেছে ইসরায়েলি হামলায়। এবং নারী পুরুষ নির্বিশেষে, মহিলা নির্বিশেষে এই গণহত্যা অব্যাহত রয়েছে। তো এইরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশের মানুষ ওয়ার্ল্ডের কাছে একটা মেসেজ দিয়েছে যে আমরা মানবিক ইস্যুতে আমরা কিন্তু ঘুমিয়ে নেই। যে মুহূর্তে আমি বলবো যে ওআইসির মতো সংগঠন, যে মুহূর্তে জাতিসংঘ, তারা অনেকটা নীরব দর্শকের ভূমিকা পালন করছে ইসরায়েলি হামলার মুখে, এরকম একটা প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষ এরকম একটা মেসেজ বিশ্বের কাছে পাঠিয়ে দিয়েছে। আরব লীগ বলেন, আরব কান্ট্রিগুলো, আমরা দেখি যে ওই সমস্ত দেশেও খুব বেশি এরকমের বড় প্রোটেস্ট কিংবা সাম্প্রতিক সময় তো নাই, আমি খুব সচরাচর দেখি না। আমার মনে হয় এটা গতকালকে একটা প্রোটেস্ট হয়েছে অনেক বড়, এটা সম্ভবত এই যে কিছুদিন আগে যে ওখানে এ হলো, আপরাইজিং হলো আমাদের মতো, যে পালাই গেল যে সিরিয়াতে, সম্ভবত সিরিয়া বা ইয়েমেনে, কোথায় সিরিয়াতে হয়েছিল, বাশার পালিয়ে গেছে, ম্যাসিভ একটা সমাবেশ হয়েছে দেখলাম। সিরিয়াতে যেহেতু একটা বিদ্রোহী বিপ্লবী সরকার, আমাদের মতো যে স্পিড আছে ওই জায়গাতে এটা হয়েছে। কিন্তু অন্যান্য আরব দেশগুলোতে আসলে আমাদের খুব ব্যথিত, যেটা যে আমরা মনে করছিলাম আরব লীগ কিংবা আরব দেশগুলোর পক্ষ থেকে একটা জোরালো এবং সক্রিয় প্রতিবাদ এবং সমর্থন ফিলিস্তিনের পক্ষে থাকা দরকার ছিল। সেই জায়গা থেকে বাংলাদেশের এই যে আজকের এই প্রোগ্রাম এবং দলমত নির্বিশেষে আলটিমেটলি গোটা বাংলাদেশের সমর্থন বিশ্ববাসী জেনেছে। তো আমি মনে করি এটা অনেক দেশকে এনকারেজ করবে, অনেক দেশের ভাবনায় ফিলিস্তিনকে নতুন করে আসলে একটা জায়গায় নিয়ে আসবে। এবং আমাদের দেশের মানুষের সাংবিধানিকভাবে যদি দেখেন যে আমাদের সংবিধানে স্পষ্ট বলা আছে যে বাংলাদেশ বিশ্বের শোষিত, নিপীড়িত, বঞ্চিত মানুষের পক্ষে থাকবে, সমর্থন দেবে। সাংবিধানিকভাবে নৈতিক মূল্যবোধের জায়গা থেকে যে আমাদের বামপন্থীরাও কিন্তু ফিলিস্তিনের এই সংগ্রামকে সবসময় সমর্থন করে আসছে। এবং ধর্মীয় মূল্যবোধের ওটা তো আমাদের বলা চলে একটা ইমানি দায়িত্ব, আমাদের একটা পবিত্র স্থান এবং এই মজলুম জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোটা। তো এই সামগ্রিক বিষয়গুলো কিন্তু প্রত্যেক মানুষের বিবেকে, মানুষের মনে কিন্তু এটা নাড়া দেয়। বিশেষ করে গত এই 1 বছর ধরে যে আপনার বর্বরতা চলছে, এটা প্রত্যেক মানুষকে ব্যথিত করে। হয়তো আমরা পারি না, কারণ বাংলাদেশের পাশে থাকলে না হয় আমরা লং মার্চ করে যুদ্ধ করতাম, এইখান থেকে তো পারতেছি না। আমার মনে হয় যে যদি যুদ্ধের জন্য সৈন্য আহ্বান করে বাংলাদেশ থেকে লাখ লাখ মানুষ ফিলিস্তিনে যাওয়ার জন্য নিজে প্রস্তুত হবে। তো সেই জায়গা থেকে আমাদের এই সমর্থনটা আজকে দেওয়া, এইটা আমি মনে করি যে ফিলিস্তিনের জন্য একটা এই সময় অনন্য একটা উদাহরণ হয়েছে। এবং বাংলাদেশের গত, আপনি জানেন যে সরকারের আমলে আপনার ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার জন্য
মার্কিন যুক্তরাষ্ট্রের এই লবিস ফার্মের থ্রুতে সজীব ওয়াজেদ জয়ের মাধ্যমে এখানে কিছু কাজ হয়েছিল এবং ইন্ডিয়া এটা মধ্যস্থতা করেছে, যেহেতু ইন্ডিয়া পাসপোর্ট থেকে তো ওই যে Accept accept ইসরায়েল এই কথাটা তুলে দেওয়া হয়েছে। শব্দটি তুলে দিয়েছিল। এখন ওই গত ফ্যাসিবাদী সরকার আমলে কিন্তু আমরা একটা প্রতিবাদও ভালো করে করতে পারি নাই। তো সেই জায়গা থেকে এইবার মানুষ তার সেই সমর্থনটা দেখিয়েছে। আমি সেটাই মঞ্জুবের কাছ থেকে একটু শুনতে চাই যে বাংলাদেশে আজকের যে এই অনুষ্ঠান, এখানে তো অনেকগুলো মেসেজ আছে। একটা মেসেজ আমার কাছে মনে হয়েছে, তরুণদের যে এই উপস্থিতি, ব্যাপক সংখ্যায় আজকে কিন্তু তরুণরা এই সমাবেশে যোগ দিয়েছে এবং একটা শান্তিপূর্ণ, ওয়ার্ল্ডের কাছে এই মেসেজটা দেখেন, আমরা যে মডারেট মুসলিম কান্ট্রি, এই যে শান্তিপূর্ণভাবে আইন শৃঙ্খলা বাহিনীর তেমন কোনো উপস্থিতি চোখেই পড়ে নাই, এত বড় সমাবেশ শান্তিপূর্ণভাবে হলো, তরুণরা অংশ নিল এবং তারা শান্তিপূর্ণ একটা প্রতিবাদ জানালো, যেটা মানে ওয়েস্টার্ন কান্ট্রি থেকে সবসময় বলা হয় যে মানে মুসলিমদের অন্যভাবে চিহ্নিত করা হয়। এমন একটা প্রেক্ষাপটে আজকের এই সমাবেশটা কি মেসেজ, এই শান্তিপূর্ণ সমাবেশ এবং তরুণদের উপস্থিতি? আমরা একটু চিন্তিত ছিলাম জাহিদ ভাই। আমি হেফাজতের নেতৃবৃন্দকে বলেছি যে আপনারা যখনই পাবলিককে আহ্বান করবেন তখন বলবেন যে যাতে সবাই শান্তিপূর্ণ একটা অবস্থান নেয়। এই জায়গায় আমরা দেখেছি যত এই ধরনের মিটিং তো আসলে শৃঙ্খলা রক্ষা করা খুব কঠিন, তাই না? আজকে কিন্তু কয়েকবার ব্যারিকেড ভেঙে গেছে এবং আমাদেরকে তো বললাম যে ব্যক্তিগত অভিজ্ঞতা আজকে যেটা দেখেছি এটা একটা ঐতিহাসিক। এর আগে আমি ধরেন 2013 সালে 5ই মের একটা মানুষের স্রোত দেখেছি ঢাকায় আলেম ওলামাদের নেতৃত্বে। আর যেটা 5ই আগস্ট, যদিও তখন আমরা জেলে ছিলাম, আমি আর নুরুল নূর দুজনে জেলে ছিলাম, 6 তারিখে আমরা বেরিয়েছি, কিন্তু 5 তারিখে আরেকটা মানুষের স্রোত তৈরি হয়েছিল। 5 তারিখের একটা তো হচ্ছে মানুষের আন্দোলন ছিল এক সময়, কিন্তু যখন শেখ হাসিনা পালিয়ে গেছে তখন মানুষ সবাই রাস্তায় নেমে এসেছে। সেজন্য সেটা একটা ডিফারেন্ট চোখে দেখি আমরা, কারণ একটা কমফোর্টেবল জায়গায় লোকেরা তখন নেমে এসেছে। আজকে আমি যেটা দেখেছি, এত গরম, রাস্তাঘাট ব্লক, সেখান থেকে মানুষ যে হেঁটে এসেছে, আমি বিশ্বাস করেন আমি মহাখালী থেকেও মিছিল, আপনিও তো দেখেছেন, মহাখালী থেকে আমি দেখেছি মিছিল নিয়ে আসতেছে লোকজন, এবং আমি ধারণা করছি বহু জায়গার মিছিল হয়তো সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছাতেও পারে নাই, কারণ যে অবস্থা ছিল। আমি সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা একটা ভয়ে ছিলাম, কারণ কয়েকদিন আগে একটা দুঃখজনক ঘটনা ঘটেছে, মিছিল থেকে কিছু হামলা ভাঙচুর লুটপাটের ঘটনা ঘটেছে, পরে দেখা গেল যে এটা সুবিধাভোগী মানুষ, সুবিধাভোগী কিছু লোকেরা করেছে। আজকে এই ঘটনায় আমার জানা মতে এখন পর্যন্ত, হয়তো আমরা পরে আরো তথ্য পাবো, এখন পর্যন্ত এমন কোনো দুর্ঘটনা বা বিশৃঙ্খলার কোনো তথ্য আমরা পাই নাই। এবং এটা তো আপনাদের আহ্বানের মধ্যে ছিল কয়েকদিন আগে যে সিলেট এবং চট্টগ্রাম সহ কয়েকটা জায়গায় এইরকম গাজার হামলার বিরুদ্ধে সমাবেশ থেকে কিছু চিহ্নিত সন্ত্রাসী কিংবা ফেসিবাদের দোসররা এরকম ঘটনা ঘটিয়েছিল, এই জন্য আপনারা আগে থেকেই সতর্ক করছিলেন এবং এটা আমার মনে হয় কার্যকরী হয়েছে। আজ থেকেই সতর্ক করে দেওয়ার কারণে আমরা সবাই সচেতন ছিলাম এবং আমাদের যে সার্কুলার গুলো, মানে আমরা যে মেসেজ গুলো দিচ্ছিলাম সেখানে এটা ক্লিয়ার করে আমরা মেসেজ গুলো দিয়েছি। আপনি যেটা বলেছেন যে এই ঘটনা থেকে আমরা কি মেসেজ পাই, প্রথম কথা হচ্ছে যে আমরা বাংলাদেশ প্যালেস্টাইন ইস্যুতে আমরা সবাই ঐক্যবদ্ধ, এটা একটা বিরাট মেসেজ, যে দল মত নির্বিশেষে। কারণ আমি তো আপনাকে বললাম যে উল্লেখযোগ্য সংখ্যক নারীদের উপস্থিতি ছিল, এরকম ক্রাউডে নারীদের আসাটা খুবই বিপজ্জনক বা একটু সিকিউরিটি প্রবলেম হতে পারে। এই জায়গায় আমরা দেখেছি এবং বাচ্চাদেরকে নিয়ে গেছে একটা ফ্যামিলি, আমি দেখলাম যে তার একটা কোলে বাচ্চা, আমরা দেখছিলাম যে আপনাদের এখানটা ভিডিওতে এখনই দেখাচ্ছিল। যে তাহলে একটা মেসেজ হচ্ছে ক্লিয়ার, একটা মেসেজ ক্লিয়ার যে পৃথিবীর যেখানেই মানুষ আহত হবে, মানুষের উপর অত্যাচার হবে, আমরা শুধু মুসলমান বলে না, আমরা কিন্তু মানবাধিকার লঙ্ঘিত হবে, মানবিক বিপর্যয় হবে। ইউক্রেনেও যখন হামলা হয়েছে তখনও কিন্তু এখানে আমরা প্রতিবাদ জানিয়েছি, মানবাধিকার যেখানে লঙ্ঘিত হবে, লঙ্ঘন হচ্ছে। সুতরাং এখান থেকে একটা মেসেজ গিয়েছে যে বাংলাদেশের মানুষরা যেভাবে নির্যাতিত, আমরা যেভাবে গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি, মানবাধিকারের জন্য সংগ্রাম করছি, পৃথিবীর যে কোনো মানবাধিকারের সংগ্রামের সাথে আমরা সবাই একাত্ম, আমাদের এখানে দল নাই মত নাই, আমরা সবাই একসাথে থাকবে। এটার পাশাপাশি আরেকটা মেসেজ আমি এখানে মনে করি যে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে শুধু বিদেশের ইস্যুতে না, আমাদের দেশের উপরে যদি কোনো ষড়যন্ত্র হয়, পার্শ্ববর্তী দেশ বা কোনো সম্প্রসারণবাদী শক্তি যদি আমাদের উপরে ষড়যন্ত্র করে, তাহলে যাতে আমরা সবাই রাজপথে নেমে আসতে পারি, আমরা যাতে সবাই ইউনাইটেড থাকতে পারি। ইউনাইট মানে বাংলাদেশের মানুষ যে ঐক্যবদ্ধ, এই মেসেজটা, যে সাধারণ মানুষ যে এই সমস্ত ইস্যুতে ঐক্যবদ্ধ, এটা একটা মেসেজ আজকে গেছে। আবার যদি আপনি যেটা এইমাত্র বললেন যে আমাদের উপর যদি কোনো হামলা হয়, কোনো ধরনের অত্যাচার নির্যাতন হয়, পার্শ্ববর্তী দেশ হোক কিংবা অন্য কেউ হোক, তাইলে বাংলাদেশের মানুষ যে এক হতে পারে এই সমস্ত ইস্যুতে। 5ই আগস্টের পর আজকের ঘটনাটা আরেকটা প্রমাণ। ওখানে যখন ঘোষণাপত্র দেওয়া হচ্ছিল সেখানে কিন্তু একটা দাবি ছিল
যে ভারতীয় সম্প্রসারণবাদ আমাদের এখানে তারা যদি, মানে দুটো কথা এসেছিল, একটা হচ্ছে ইহুদিবাদ আর একটা হচ্ছে ভারতীয় যে সম্প্রসারণবাদ বা যেটাকে বলা হচ্ছে হিন্দুত্ববাদী যে আক্রমণ, এই কথা বলার সাথে সাথে আমরা দেখেছি যে সবাই মিলে এটা একসাথে একাত্মতা ঘোষণা করেছে যে আমরা দুইটাকেই আমরা রিজেক্ট করছি। আমি যেটা আরেকটা মেসেজ দেখি সেটা হচ্ছে যে রাজনীতির বাইরে গিয়ে যারা ধরেন আসুন্নাহ ফাউন্ডেশন, তাদের শুধু তারা ধর্মীয় দল না বা ধর্মীয় একটা সংগঠন না, তারা কিন্তু এক ধরনের সোশ্যাল অ্যাক্টিভিটিস করে। রাজনীতির বাইরে গিয়েও আমাদের দেশের ইসলামপন্থী আলেম ওলামাদের যে একটা জেনারেল অডিয়েন্স তৈরি হয়েছে, এটা কিন্তু একটা মেসেজ। এবং এর বাইরে আমরা দেখেছি যে নানা ধরনের, এই যে আপনাকে বললাম না, আমি সাইকেলের মিছিলটা দেখে অবাক হয়েছে, এবং এগুলো সব হচ্ছে আমাদের আরবান এলিট ফ্যামিলির ছেলেপেলেরা। তাহলে এখানে আমরা একটা জিনিস বুঝলাম যে রাজনীতির বাইরেও অরাজনৈতিক লোকেরা যদি রাষ্ট্রের প্রয়োজনে বা জাতীয় প্রয়োজনে কখনো একাত্মতা হয়, সেখানেও কিন্তু সবাই একীভূত হয়ে যেত। আজকে দেখবেন বিএনপি এসেছে, আজকে এনসিপি এসেছে, আমরা সব দলের লোকেরা ছিলাম, জামাত এসেছে, অন্যান্য দলের রাজনৈতিক দলেরা ছিল, সেখানে আমরা একটা জিনিস বলেছিলাম যে কেউ কোনো রাজনৈতিক দলের ব্যানার নিয়ে আসবেন না। আমার চোখে কিন্তু কোনো রাজনৈতিক দলের ব্যানার, আমরা বাংলাদেশের পতাকা আর প্যালেস্টাইনের পতাকা এগুলাই মূলত দেখেছি, যে মিছিল সমাবেশগুলোতে দেখা যাচ্ছে লক্ষ লক্ষ লোকের হাতে এই দুইটা পতাকাই ছিল এবং স্লোগানগুলোও তাই ছিল। আমি সেটা মনে দলীয় স্লোগান করি শোনা যায়নি। আজকের এই মেসেজটা, আজকের এই জিনিসটা আমরা যদি পজিটিভলি নেই, আমাদের এখানে যেটা হয় অনেকে এটাকে নিয়ে ষড়যন্ত্র করে, এটাকে নিয়ে বাঁকা চোখে দেখার চেষ্টা করে। প্লিজ আমার অনুরোধ থাকবে আজকে আপনাদের এখানে, আমরা কিন্তু ওই যে নুরু যেটা বললো যে আমরা একসাথে আসছি, এখন পর্যন্ত আমরা একসাথেই আজকের দিনটা আমাদের কেটেছে। স্পষ্টভাবে আমি মনে করি যে এই পজিটিভ যেই ঐক্যটা আমাদের মধ্যে আজকে তৈরি হয়েছে, এটাকে আমাদের ধরে রাখতে হবে, এটাকে ধরে রাখতে হবে। এটা জাতীয় ষড়যন্ত্রের, আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিরুদ্ধেও আমরা দাঁড়াবো। ইভেন আমাদের দেশটাকে আমরা যেভাবে নতুন করে গড়তে চাই, এই জায়গাতে আমাদেরকে ঐক্যটাকে কাজে লাগাতে হবে। জনাব নুরুল হক নূর, আপনার কাছে আরেকটি প্রশ্ন আমার, যে জুলাই বিপ্লব, এই জুলাই বিপ্লবে আমাদের বাংলাদেশের তরুণরা যেভাবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, এবং এইখানে যে কথাটি বলা ছিল যে এই প্রজন্মের লোকজন দেশপ্রেম বুঝে না, তারা শুধু কম্পিউটার নিয়ে বসে থাকে, ফেসবুকে ডুবে থাকে, এটা জুলাই বিপ্লবের পর এই কথাগুলো আর বলা হচ্ছে না। এখন আমরা এখানেও দেখলাম তরুণরা তাইলে কি রাজনৈতিক ইস্যুতে তারা দল না করলেও তারা এই সমস্ত বিষয়ে আগের চেয়ে অনেক বেশি সচেতন হয়েছে, এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে তাদের এই অবস্থান, আপনি এই পুরো জিনিসটাকে কিভাবে মূল্যায়ন করেন? জুলাই বিপ্লব কি এখানে কোনো অবস্থান, কোনো ভূমিকা রেখেছে বলে মনে করেন? অবশ্যই জুলাই বিপ্লব না হলে তো আমরা এই ধরনের একটা প্রথমত প্রোগ্রামই করা যেত না। এবং বাংলাদেশে এই চিত্র, যেখানে ধর্মীয় নেতৃবৃন্দ, ওয়াজ মাহফিল কিংবা ধর্মীয় অঙ্গনে যারা সুপরিচিত এই আলেম ওলামা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ, যিনি মেইন একেবারে মেজর পার্টিগুলো বা এই সময়ের যারা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, তারা সবাই এক জায়গায়। আওয়ামী লীগের আমলে এটা কখনো দেখেছেন? দেখেন নাই। তো এই পরিস্থিতির আজকে তো জুলাই বিপ্লব না হলে হতো না। এবং আজকে এই যে এই প্রতিবাদেও যে সামিল হওয়া, এই যে মানুষের চিন্তার জগতেও পরিবর্তন, সাইকোলজিতেও পরিবর্তন, এর পেছনে অবশ্যই জুলাই বিপ্লবের একটা বড় ভূমিকা আছে। কারণ এই জুলাইয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে ধারাবাহিক আন্দোলন, সংগ্রাম এবং প্রতিবাদ মানুষকে আসলে আমি মনে করি যে একটা প্রতিবাদী করে তুলেছে। তার মধ্যে সুপ্ত থাকা মানবিক সত্তাকেও নতুন করে জাগ্রত করেছে। যেই কারণেই আপনি দেখেন, ওই যেটা বলছেন যে রাজনীতি না করলেও এখন অরাজনৈতিক, সেটা তরুণ হোক প্রবীণ হোক, সবাই কিন্তু এখন একটা কথা জোরে সোরে বলছে যে এই জুলাই অভ্যুত্থান পরবর্তী আমরা এই বাংলাদেশকে সবাই মিলে নতুন ভাবে গড়ে তুলতে চাই। আমরা মানবিক বাংলাদেশ হবে, বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষিত হবে, এবং এটা কারো কাছে আমরা বর্গা দিব না, যেমন স্বৈরাচারী সরকার করেছিল। এবং মজুয়া যেটা বলছে, আজকে এই প্রোগ্রামটার পাশাপাশি আমাদের ঘোষণাপত্রে স্পষ্টতই আছে, যেটা আমরা গত 16 বছর দেখেছি, যে এই ভারতীয় আধিপত্যবাদের যে এখানে বিস্তার এবং ভারতীয় যে আগ্রাসন, তাদের যে আগ্রাসী নীতি, এমনও হয়েছে আমরা তো গত এই 2018 সাল বা এই 24-এর বিপ্লবের আগ পর্যন্ত গুটি কয়েক তরুণ নেতাদেরকে রাজপথে দেখা গেলে তার মধ্যে তো আমরা অন্যতম ছিলাম। সেখানে আমাদেরকে গোয়েন্দা সংস্থা থেকে এমনও বলা হয়েছিল যে ভাই, আপনি দেশের শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আন্দোলন করেন, দুর্নীতি নিয়ে আন্দোলন করেন, মন্ত্রীদের পদত্যাগ চান, কিন্তু ভারতের বিরুদ্ধে কথা বললেন না। মানে স্বাধীন আবরারকে হত্যা করলো না, আবরার তো ভারতের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার কারণেই তো বুয়েটের একজন মেধাবী ছাত্র পিটিয়ে মারলো। তো এইভাবে যে ভারতীয় আধিপত্যবাদ এবং
তার আগ্রাসী নীতি যে সর্বস্তরে তারা বিস্তার করেছিল, সেখানে আমরা আজকের এটা কিন্তু একটা পরিষ্কার বার্তা যে এই উগ্র হিন্দুত্ববাদের বিরুদ্ধেও যদি আমাদেরকে রাজপথে নামতে হয় কিংবা প্রতিরোধ গড়ে তুলতে হয়, তাহলে কিন্তু বাংলাদেশের জনগণ এইভাবে প্রতিরোধ গড়ে তুলবে। তো আজকে এই যে আমি আজকের এই অভিজ্ঞতা থেকে বা আজকের এই ঘটনা থেকে আমি বলবো যে যেমনি ভাবে আমরা গাজার এই দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছি, তাদের প্রতি সংহতি জানিয়েছি, ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে আমরা সবাই একত্রিত হয়েছি। আজকে ভারতেও কিন্তু একটা বিষয় যে আপনি জানেন যে এই যে ওয়াকফ বিল, এটা মূলত মুসলমানদের একটা ধর্মীয় বিষয়ে পুরোপুরি হস্তক্ষেপ, ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ, এবং কার্যত এই মুসলমানদের এই ধর্মীয় কাজে উগ্র হিন্দুত্ববাদের একটা থাবা। তো কাজেই এই আজকের এই প্রোগ্রাম দেখে আমার মনে হলো যারা আয়োজন করেছেন আমরা আমাদের মতামত নিয়েছে, আমরা মিটিংয়ে ছিলাম, কিন্তু এবার মাহমুদ ভাই এবং আহমদুল্লাহ সাহেব একটা অগ্রণী ভূমিকা ছিল এই সমস্ত মেকানিজমের ক্ষেত্রে। তো আমার মনে হয় ভারতের এই ওয়াকফ বিলের বিরুদ্ধে বিশেষ করে আমাদের এখানে এটা তো ইমানি দায়িত্ব মনে করি প্রতিবাদ করা। আজকে আমাদের ওখানে ঘোষণাপত্রে এটা ইনক্লুডেড ছিল। ঘোষণাপত্রের কথা যখন আসলো, আমি এই বিষয়টা আমাদের একটু সামনে আনতে হবে, বিকজ তারা একেবারে আমাদের নিকটবর্তী প্রতিবেশী, এবং এই ভারতে যে 20 কোটি মুসলমানদের উপরে আপনি দেখছেন গরুর মাংস রাখার অজুহাতে কিংবা যেভাবে বুলডোজার চালিয়ে একটা ধ্বংস করা হচ্ছে মানুষের ঘর বাড়ি মসজিদ মাদ্রাসা, এবং শেষ পর্যন্ত মানুষকে তার ধর্মকে নিয়ন্ত্রণ করার জন্য, তার অর্থনীতি রাজনীতি বিভিন্ন বিষয়ে হস্তক্ষেপ করার জন্য এই বিলটা সামনে এনেছে। এইটার বিরুদ্ধেও বাংলাদেশের এইভাবে আমাদেরকে একটা কড়া প্রতিবাদ ভারতকে জানিয়ে দিতে হবে। এইখানে বাংলাদেশের যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কত সুন্দরভাবে মানুষ বাস করে, এই ভারতে যেভাবে মুসলমানরা এই গরুর মাংস বহনের কারণে আপনার তার বাসায় বুলডোজার চালায় কিংবা মসজিদের মধ্যে আপনার ভাঙচুর চালায়, যে উগ্র হিন্দুত্ব বিজেপির লোকেরা যে এটা মন্দির এখানে এরকম যে আজগুবি দাবি করে, বাংলাদেশে কিন্তু এই ধরনের পরিস্থিতি নাই। অথচ দেখবেন এইটা নিয়ে ওখানকার এই হিন্দুত্ববাদীরা যে রাজনীতি ট্রাম্প কার্ডে খেলে কিছু হইলে এখানে সংখ্যালঘুরা নিরাপদ নয়। বাংলাদেশ আমি মনে করি পৃথিবীর মধ্যে সবচেয়ে নিরাপদ হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুরা, এবং বাংলাদেশের মুসলমানরা তাদের প্রতি ইমানি দায়িত্ব ধর্মীয় দায়িত্ব নৈতিক দায়িত্বের জায়গা থেকে সবসময় সহনশীল থাকে। এখন ভারতের যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র, সেটা মুসলমান সহ জৈন খ্রিস্টান অন্যান্য সম্প্রদায়ের যে সংখ্যালঘুরা যে নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে, এর পাশে আমাদেরকে দাঁড়াতে হবে, কারণ মুসলমানরা নিরাপদ না থাকলে ভারতে অন্যরাও নিরাপদ থাকবে না। কাজে ওভারঅল সংখ্যালঘুদের জন্য বাংলাদেশ থেকে আমাদের এই ভয়েসটা এখন রেজ করতে হবে। আজকের ঘোষণাপত্রে এখানে যেটা আমরা দেখলাম যে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান সাহেব এই ঘোষণাপত্রটি আপনাদের সবার পক্ষ থেকে পাঠ করেছেন সমাবেশে, এবং এই ঘোষণাপত্রে যে 4টা জায়গায় দাবিগুলা উত্থাপন করা হয়েছে, 4টা বডির কাছে আলাদা, যেমন জাতিসংঘের কাছে 5টা দাবি উত্থাপন করা হয়েছে যে জাতিসংঘের কি করা উচিত, মুসলিম বিশ্ব এবং ওআইসি সহ মুসলিম বিশ্বের কি করা উচিত, আর সরকারের প্রতি কিছু দাবি আছে, এখানেও 6টি দাবি, মুসলিম বিশ্বের কাছে 5টি দাবি, এবং সর্বশেষ অঙ্গীকারনামা, যারা আজকের সমাবেশে অংশ নিয়েছেন তাদের অঙ্গীকারনামা। তো এইটার ব্যাপারে যদি মঞ্জু ভাই একটু আলোকপাত করেন। যে ঘোষণাপত্রটা তৈরি করা হয়েছে এটা একটা অসাধারণ দলিল, যদিও কষ্ট হয়েছে, আমি একটু ভয় পেয়েছিলাম যে মাহমুদ ভাই পড়তে গিয়ে শেষ মুহূর্তে উনি পড়তে পারেন কিনা, কারণ উনি প্রায় 7-8 কিলোমিটার হেঁটে এসেছেন, অনেক কষ্ট করে আমাদেরকে প্রোগ্রামে পৌঁছতে হয়েছে। প্রথম কথা হচ্ছে এই যেই দলিলটা আজকে তৈরি হয়েছে ঘোষণা করা হয়েছে, এটার ইংরেজি ভার্সন আরবিক ভার্সন করে সারা পৃথিবীতে এটা ছড়িয়ে দেওয়া দরকার। এটা বাংলাদেশের মানুষের একটা কমন ভয়েস, এবং এইটা আমি মনে করি এটার যদি সফট কপি পাওয়া যায় আমরা সবার মধ্যে দিব, সবাই প্রয়োজনে সোশ্যাল মিডিয়াতে তার থেকে আপনার নিজ নিজ প্ল্যাটফর্ম থেকে সবাই এটাকে প্রচার করবে। আমরা আশা করব বাংলাদেশের মিডিয়াগুলো এটাকে প্রচার করবে, প্রপারলি কথাগুলো তুলে ধরবে। এখন একটা কথা হচ্ছে জাহেদ ভাই, আমরা আজকে এখানে এত লাখ লাখ মানুষ রাস্তায় নামলাম, এটার ইম্প্যাক্ট কি হবে? ধরেন আমার দিন শেষে যদি আমার গাজার ভাইদের বা বোনদের রক্ত যদি ঝরতেই থাকে, আমরা এটার জন্য কি করব? যেমন এই জন্য আপনি অঙ্গীকারের কথাটা বলা হয়েছে। আমি মনে করি আজকের এই প্রতিবাদ সারা পৃথিবীতে যদি ইন্টারন্যাশনাল মিডিয়া যদি এটাকে প্রপারলি কভার করে, আপনারা তো নিশ্চয় করবেন, আমরা যে আলোচনা করছি এটা নিশ্চয়ই একটা ইম্প্যাক্ট আছে। না, বাংলাদেশের মিডিয়া তো ইতিমধ্যেই লাইভ কভারেজ হয়েছে, অনেকগুলো টেলিভিশন চ্যানেল এটা লাইভ কভার করেছে। ইন্টারন্যাশনাল মিডিয়াকে আমরা বলবো এটা সারা পৃথিবীতে আপনারা এটা দেন, এবং এটার মাধ্যমে আমরা সারা বিশ্ব, মুসলিম বিশ্ব না শুধু, আমি মনে করি এটার প্রতিবাদ সারা পৃথিবীর শহরে শহরে হওয়া উচিত। ভারতেও আমরা হবে না কেন? ভারতে তো 20 কোটি মুসলমান, আমাদের চাইতে তো বেশি মুসলমান আছে ভারত, সংখ্যায় বিচার করলে। আমি মনে করি
শুধু মুসলমানেরা কেন এটার জন্য মিছিল করবে? না, শুধু সেটা তো সারা মুসলমানদের বিশ্বে কিন্তু ফিলিস্তিনদের পক্ষে মুসলমানদের চেয়েও বরং অমুসলিম দেশেও প্রতিবাদ আমরা তো আমেরিকায় অনেক দেখেছি, জায়গায় হতে দেখেছি। আমরা তো আমেরিকায় দেখেছি যে সেখানে এবারের নির্বাচনে এটা একটা Issue ছিল। ইস্যুই ছিল। তো যেটা যদিও ট্রাম্প ক্ষমতায় এসে কিন্তু তার রিভার্স করেছে, Reverse ট্রাম্পকে করেছে। কিন্তু আরবরা ভোট দিয়েছে এবং উনি নিজেও বলেছেন যে মুসলমানরা আমাকে ভোট দিয়েছে, কিন্তু এসেই উনি গাজার হামলাটা জোরদার আপনি- করেছেন এবং রাফাকে আপনি জাহিদ ভাই একটা জিনিস খেয়াল করেছেন কিনা, গত কয়েকদিন আগে আমেরিকার 50টা স্টেটে তাদের যে মানে ইকোনমিক যে একটা ক্রাইসিস, এটা নিয়ে তারা মিছিল করেছে, কিন্তু সেখানে সব জায়গায় গাজার ইস্যুটা আসে। সেখানে প্যালেস্টাইনের পতাকা ছিল, সেখানে তারা এটার প্রতিবাদ জানিয়েছে। এটা মানবিক আমাদের- বিষয়, এখানে তো মুসলিম কিংবা অন্য খ্রিস্টান ইহুদি বলে কথা না, এটা মানবিক বিপর্যয় হয়েছে। আগামী পরশুদিন আমাদের বর্ষবরণের আনন্দ র্যালি আছে, সেখানেও আমরা দেখেছি যে আমাদের অথরিটি আপনার এই প্রতিবাদ মানে গাজার প্রতিবাদটা সেখানে ইনক্লুড করেছে। হ্যাঁ, তবে একটা জিনিস আজকে আমার কাছে একটু খটকা লেগেছে বা আমার কাছে ভালো লাগে নাই, সেটা হচ্ছে আজকের এই এত বড় একটা বিশাল অনুষ্ঠানে আমরা সরকারের কোনো প্রতিনিধিকে পাইনি। সরকারের একজন উপদেষ্টা বা কয়েকজন উপদেষ্টা যদি আজকের অনুষ্ঠানে থাকতেন, ধরেন ধর্ম উপদেষ্টা তো থাকতেই পারতেন আজকে, কারণ আজকে যেহেতু বাইতুল আপনারা মুকাদ্দাস- এখন কথা উঠতে পারে, আপনারা কি আমন্ত্রণ জানিয়েছিলেন? এখন আপনি বলতে পারেন যে আমরা কাউকেই তো আমন্ত্রণ জানাইনি, আমরা তো ফেসবুকে ইউটিউবে সাধারণ আহ্বান জানিয়েছি। আমরা উদাত্ত আহ্বান জানিয়েছি, আমরা সবাইকে জানিয়েছি, ওনারা তো হেল্প করেছেন। আমরা যে অ্যাপ্লিকেশন করেছি করলেন, সেখানে যে জায়গার অনুমতি দিয়েছেন, পথে পথে যে পুলিশ বা সেনাবাহিনীর আজকে যতটুকু শৃঙ্খলার ব্যবস্থা ছিল, পুলিশ কিন্তু খুব কষ্ট করেছে আজকে। আমরা সেনা সদস্যরা আমরা দেখেছি, সেনা- পুলিশকে পথে দেখেছি। ছিল। শুধু এটা না, এটা যখন আপনি বললেন আরেকটা প্রসঙ্গ আনি, আমি কিন্তু সাধারণ মানুষকে দেখেছি রাস্তায় খাবার পানি দিচ্ছে, অন্যান্য খাবার দিচ্ছে, পানি ছিটিয়ে ঠান্ডা করছে। এটা যে স্বতঃস্ফূর্ততা মানুষের মধ্যে, এটা কিন্তু এটাও আমি লক্ষ্য জাহেদ করেছি। ভাই, আমি এবং মাহমুদুর রহমান সাহেব যে থেকে হেঁটে গেলাম, মানুষ যদি আমাদেরকে হেল্প না করতো আমরা কিন্তু পৌঁছাতে পারতাম না। আপনি তো বুঝতে পারছেন, যখনই তারা আমাদেরকে দেখলো, যারা চিনলো, তারা সাথে সাথে সেখানে যার যার রাস্তা করে দায়িত্বে শৃঙ্খলা করলেন। ইভেন আমাদেরকে 2টা দেয়াল টপকাইতে হয়েছে, সেখানেও আমাদেরকে অনেকটা কাঁধে তুলে লোকেরা দেয়াল টপকানোর জন্য সাহায্য করেছেন। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আন্তর্জাতিক বিশ্বকে এরকম ঐক্যবদ্ধ হতে হবে, ওআইসি মিটিং ডেকে ঐক্যবদ্ধ হতে হবে, জাতিসংঘকে এখন খুবই স্ট্রং পজিশন নিতে হবে। আজকে যেটা আমাদের ঘোষণাপত্রে বলা হয়েছে, আমরা শুধু যুদ্ধবিরতি না, আমরা এই যুদ্ধটা বন্ধ চাই এবং এটার বিরুদ্ধে আন্তর্জাতিক পদক্ষেপ নিতে হবে। আপনি যদি এটা পদক্ষেপ না নেন, আপনি ভুলে যাবেন না আজকের রক্ত এখানে শেষ না। আপনি আজকে কিন্তু আমরা একটা মাহমুদুর রহমানকে প্রশ্ন করা হয়েছিল যে আমরা যখন আসছিলাম গাড়িতে, তখন একজন সাংবাদিক প্রশ্ন করেছিল যে আপনাদের পরবর্তী চিন্তা কি। মাহমুদ দেখো আবেগরুদ্ধ হয়ে বলেছিলেন যে যে সমস্ত পরিবারগুলো এতিম হয়ে গেছে, এতিম সন্তান যারা আছে, এদেরকে যদি পৃথিবীর কেউ যদি না নেয়, কেউ যদি এদেরকে রিহ্যাবিলিটেট করতে না চায়, আমরা বাংলাদেশ থেকে প্রয়োজনে আমরা ফান্ড জেনারেট করে হলে এদের রিহ্যাবিলিটেট করার জন্য আমরা চেষ্টা করব। এটা সারা পৃথিবীতে আমাদের আবেগটা, আমাদের ইচ্ছাটা, আমাদের আকাঙ্ক্ষাটাকে আমরা পৌঁছে দিতে চাই। সর্বোপরি আমাদের মূল কথা হচ্ছে আমরা আজকে রাজপথে নেমেছি, আবার ডাকলে আবার হয়তো রাজপথে আমরা আসবো। এখান থেকে 2টা মেসেজ পরিষ্কার, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ আমরা ঐক্যবদ্ধ। আমরা হয়তো অনেক বিভক্তি আমাদের মধ্যে আছে, আমাদের রাজনৈতিক নানা মত পথের লোক আমরা আছি, কিন্তু গ্রেটার ইন্টারেস্ট আমরা সবাই ঐক্যবদ্ধ। এটা 5ই আগস্টেও প্রমাণ হয়েছে, এটা এর আগে হয়েছে, আজকেও হয়েছে, মুক্তিযুদ্ধের সময় হয়েছে। দল মত নির্বিশেষে সবাই আমরা একটা সময় গিয়ে এক জায়গায় হয়ে যাই। আমাদের এই ঐক্যটা যাতে আন্তর্জাতিক ক্ষেত্রে যতটুকু গুরুত্বপূর্ণ, জাতীয় ক্ষেত্রে যাতে আমরা এটাকে কাজে লাগাতে পারি। সেকেন্ড হচ্ছে যে আমাদেরকে এই যে ভয়েসটা আমরা রেজ করেছি এটাকে কন্টিনিউ করতে হবে। এর পরবর্তী পদক্ষেপ প্রয়োজনে আমরা আন্তর্জাতিক জায়গায় কিভাবে এটাকে আরো করা যায়, অন্যান্য দেশকে কিভাবে ইনভলভ করা যায়, সেই জন্য আপনি যেটা বলেছেন যে এই আমাদের রাষ্ট্রেরও এখানে দায় আছে, আমাদের রাষ্ট্রেরও এখানে করতে হবে। এবং স্পষ্টভাবে আজকে যেটার জন্য মানুষ সমর্থন দিয়েছে সেটা হচ্ছে অ্যাকসেপ্ট ইসরায়েল, আমাদের যেই পাসপোর্টের যে জিনিসটা আছে, এটাকেও যদি আমরা নিয়ে আসি তাহলে এটা কিন্তু একটা প্রতিবাদ, আমরা হয়তো কিছুই করতে পারছি না একটা দুর্বল রাষ্ট্র হিসেবে, কিন্তু আমাদের যে একটা সংহতি, এটা প্রতীকী প্রতিবাদ যদি বলা যায়, এস্টাবলিশড হবে।
আমি এখানে আমার মনে হয় যে একটু যদি পড়ে শোনায় আপনাদের ঘোষণাপত্রে এবং অঙ্গীকারনামার কয়েকটা অংশ নুরু ভাইয়ের সাথে আলোচনায় যাওয়ার আগে, যে যেখানে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে যে দাবিগুলো উত্থাপন করা হয়েছে আজকের ঘোষণাপত্রে আপনাদের, যে জায়নবাদী ইসরায়েলে গণহত্যার বিচার আন্তর্জাতিক আদালতে নিশ্চিত করতে হবে, এটা জাতিসংঘের কাছে একটা আবেদন। যুদ্ধবিরতি নয়, গণহত্যা বন্ধে কার্যকর ও সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করতে হবে। 1966 সালের পূর্ববর্তী ভূমি ফিরিয়ে দেওয়ার জন্য বাধ্যবাধকতা তৈরি করতে হবে। পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী হিসাবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ, নিরাপত্তা ও রাষ্ট্রীয় সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করতে হবে। এটা হলো জাতিসংঘের কাছে আবেদন। আর মুসলিম বিশ্ব এবং ওয়াইসির কাছে যে আবেদনগুলো করা হয়েছে ঘোষণাপত্রে, ইসরায়েলের সাথে অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিক সকল সম্পর্ক ছিন্ন করতে হবে। জায়নবাদী রাষ্ট্রের বিরুদ্ধে বাণিজ্যিক অবরোধ ও নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। গাজায় মজলুম জনগণের পাশে সর্বাত্মক সহযোগিতা নিয়ে দাঁড়াতে হবে, চিকিৎসা, খাদ্য, আবাসন ও প্রতিরক্ষা সহযোগিতা সহ। এবং এরপরে আন্তর্জাতিক পর্যায়ে ইসরায়েলকে একগড়ে করতে সক্রিয় কূটনৈতিক অভিযান শুরু করতে হবে। এটা মুসলিম বিশ্বের কাছে আবেদন। এই জাতীয় অনেকগুলো দাবি আছে এবং বাংলাদেশের সরকারের কাছে যে দাবিগুলো রয়েছে, এখানে বাংলাদেশি পাসপোর্টে অ্যাকসেপ্ট ইসরায়েল শর্ত পুনর্বহাল করা, সরকারের ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোর সাথে যত চুক্তি রয়েছে সেগুলো বাতিল করতে হবে, রাষ্ট্রীয়ভাবে গাজায় ত্রাণ ও চিকিৎসা সহায়তা পাঠানোর কার্যকর ব্যবস্থা নিতে হবে, সকল সরকারি প্রতিষ্ঠানে এবং আমদানি নীতিতে জায়নবাদী কোম্পানির পণ্য বর্জনের নির্দেশনা দিতে হবে। আর আপনারা সর্বশেষ যে বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করব, যে ওইখানে আরো দুটো বিষয় আছে, যে ভারতের হিন্দুত্ববাদী সরকারের অধীনে মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের চলমান নির্যাতনের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানাতে হবে। যেহেতু হিন্দুত্ববাদ আর শুধু একটি স্থানীয় মতবাদ নয়, বরং আন্তর্জাতিক জায়নিস্ট ব্লকের অন্যতম দূষর। আর পাঠ্য বই ও শিক্ষানীতিতে আল আকসা, ফিলিস্তিন ও মুসলিমদের সংগ্রামী ইতিহাসকে অন্তর্ভুক্ত করতে হবে। এগুলা সরকারের কাছে এই দাবিগুলো আপনারা জানিয়েছেন আজকের সমাবেশ থেকে। আর নিজেদের অঙ্গীকারের কথাটি বলে আমি এটা শেষ করছি, যে আমরা নিজেরা যে অঙ্গীকার করেছেন, এই সমাবেশে যে অঙ্গীকার করা হয়েছে, সেটা হলো আমরা বয়কট করব প্রত্যেকে সেই পণ্য, কোম্পানি বা শক্তিকে যারা ইসরায়েলের দখলদারিত্বকে টিকিয়ে রাখে। আমরা আমাদের সমাজকে প্রস্তুত করব এমন নুরুদ্দিন, এমন সালাউদ্দিন তৈরি করার জন্য, যারা বায়তুল মুকাদ্দাসের মিম্বার পুনরুদ্ধার করবে ইনশাআল্লাহ। আমরা আমাদের সন্তানদের এমনভাবে গড়ে তুলব যারা নিজেদের আদর্শ ও ভূখণ্ড রক্ষার জান ও মালের সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকবে। আমরা বিভাজিত হব না, কারণ আমরা জানি বিভক্ত জনগণকে দখল করতে দেরি হয় না। তো এই যে একটা প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে জনাব নুরুল হক নূর, আপনার কাছ থেকে আপনার মন্তব্য শুনছি। না, এখানে আমাদের এই আজকের প্রোগ্রাম থেকে জাতিসংঘ, আন্তর্জাতিক সম্প্রদায় এবং বাংলাদেশের সরকারের কাছে আলাদা আলাদাভাবে আবেদনগুলো করা হয়েছে, যে এইগুলো যেন স্ব-স্ব অথরিটি আমলে নিতে পারে। বিশেষ করে জাতিসংঘ আমাদের এই আবেদনে কতটুকু সাড়া দিবে বা এটার বাস্তবায়ন করবে সেটা তো আমরা জানি না, বা সেটা বলা ডিফিকাল্ট। আন্তর্জাতিক সম্প্রদায়ের হয়তো কিছু কানে পৌঁছাবে। মঞ্জু ভাই যেটা বলেছে, এটা যদি আমরা আরবিতে, ইংলিশে ট্রান্সলেট করে বা ইন্টারন্যাশনাল মিডিয়ার মাধ্যমে নিউজ যাবে, অন্তত বাংলাদেশের লাইক মাইন্ডেড কান্ট্রি এবং বিশেষ করে মুসলিম কান্ট্রিগুলো তো অবশ্যই এটা নিয়ে তাদের মধ্যেও একটা ইতিবাচক প্রতিক্রিয়াই হবে। সর্বশেষ বাংলাদেশ সরকারের প্রতি যে আহ্বানগুলো জানানো হয়েছে, তার মধ্যে মঞ্জু ভাই যেটা বলেছে, এটা হতে পারে। আমরা তো আপনার 73 সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় বাংলাদেশ থেকে মেডিকেল টিম পাঠানো হয়েছিল, ওই যুদ্ধ বিধ্বস্ত দেশের পক্ষ থেকেও কিন্তু ত্রাণ সহায়তা দেওয়া হয়েছিল। তারপরে আমরা 74-এ এখানে আমরা অতি সম্প্রতি মিয়ানমারের মতো দেশে রেস্কিউ টিম পাঠানো হয়েছে। আমরা যে ফিলিস্তিনের সাথে যেহেতু আমাদের একেবারে জন্মলগ্ন থেকে একটা ঐতিহাসিক সম্পর্ক, সেই জায়গা থেকে অন্তত বিশেষ করে বিশ্ববাসীকে চোখে আঙ্গুল দিয়ে দেখানোর জন্য হলেও আমি মনে করি আমাদের বর্তমান সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটা ঘোষণা দিতে পারেন, যে এই এতিম নিরীহ শিশুদের একটা অংশের দায়িত্ব বাংলাদেশ নিতে চায়। বাংলাদেশ রোহিঙ্গাদের মতো যেখানে আজীবন রাখবে সেইটা না, তাদের শিক্ষা এবং এই শিশুদেরকে একটা নাগরিক না হওয়া পর্যন্ত, ধরেন 18 বছর পর্যন্ত আমরা একটা অংশ তাদেরকে আমরা দায়িত্ব নিতে পারি। কারণ আমরা যেহেতু ইসলামী মূল্যবোধে বিশ্বাস করি, আল্লাহ রাসূল নিজেও একজন এতিম ছিলেন এবং এতিমদেরকে ভালোবাসাটা আমাদের
একটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। সেই জায়গা থেকে এখানে আমরা করতে পারি। আর ইতিমধ্যেই তো আপনার আরবদের পক্ষ থেকে গাজা পুনর্গঠনে একটা প্রস্তাবনা দেওয়া হয়েছে। সেখানে আমাদের ব্যক্তিগত বা দলীয় অনেকের পরিচয়ের বাইরে, বিশেষ করে অন্যান্য রাষ্ট্রপ্রধান বা বাংলাদেশের বিগত সময়ে যারা ছিল, তার চেয়ে ডক্টর ইউনূসের যে লেভেল, তার যে কানেক্টিভিটি, সেই ক্ষেত্রে তিনিও যদি ওইখানে একটা কন্ট্রিবিউট করা একটা ইনিশিয়েটিভ নেন যে আমরা গাজায় মানবিক সহায়তা দিয়ে গাজাকে পুনর্গঠন করতে চাই। যেহেতু এখন গাজা পুনর্গঠন নিয়ে একটা ডিবেট হচ্ছে, একদিকে আমেরিকা যাচ্ছে, বিশেষ করে ট্রাম্প ও ওইখানে আপনার তাদের আপনার আগ্রাসী তৎপরতায় উনি শরিক হচ্ছেন এবং ইসরায়েলকে সমর্থন করে যাচ্ছে, অল আউট তারা ওখানে আপনার ওই গাজার আবাসনের দায়িত্ব নিতে বা গাজা পুনর্গঠনে ইসরায়েল চাচ্ছে নিয়ন্ত্রণ। আবার আরবদের পক্ষ থেকে একটা প্রস্তাবনা দেওয়া হয়েছে। প্রকৃত অর্থে গাজার নিয়ন্ত্রণ তো ফিলিস্তিনিদের সাথে কাছেই থাকবে, এবং এইখানে আমাদের আন্তর্জাতিকভাবে পরিচিত তার একটা কানেক্টিভিটি, ইউনূস স্যার একটা ভূমিকা নিতে পারেন। এবং এই সরকারের সাথে আমাদের প্রত্যেকের যে সম্পর্ক, যাতে আজকের এই সমাবেশের দাবিটা যদি আমরা এই শুধুমাত্র ঘোষণার মধ্যে সীমাবদ্ধ না রেখে, মঞ্জু ভাই, আমি আমাদের বিভিন্ন চ্যানেল থেকেও যদি আমরা গভর্নমেন্টকে পার্সু করি, প্রয়োজনে এই সমাবেশের পক্ষ থেকে একটা প্রতিনিধিও গভর্নমেন্টের সাথে মিট করা, বিশেষ চিফ অ্যাডভাইজারের সাথে, যে আপনি এই বিষয়ে একটু পদক্ষেপ নিন। তাহলে তিনি তো শুধু বাংলাদেশের নেতা না, তিনি একজন বিশ্ব নেতা। আমরা তো সেটা প্রত্যাশা করি। বৈশ্বিক সংকটে সরকারের কাছে যে আবেদনগুলো আছে, এটা তো আনুষ্ঠানিকভাবে আপনারা সরকারের কাছে পৌঁছেও দিতে পারেন না। আজকে যেটা পৌঁছানো হয়েছে এটা তো আনুষ্ঠানিকতা, এটা সরকারের কাছে তো পৌঁছে গেছে। এটা এইখানের বক্তব্য সরকার অথরিটি ইতিমধ্যেই তারা জানে। সর্বোপরি যে আমি যে কথাটা বলতে চাই, বিশেষ করে আপনার এই জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে বাংলাদেশ একটা নতুন দিকে পথ চলা শুরু করেছে। বাংলাদেশের মানুষ, আমি মনে করি, অন্যান্য সময়ের চেয়ে শান্তি, সম্প্রীতি, দেশপ্রেম, জাতীয় স্বার্থের প্রশ্নে নতুন করে ভাবতে শিখেছে। কাজে আগামীতেও যদি আমরা জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এইভাবে যদি ন্যূনতম ঐক্য ধরে রাখতে পারি, তাহলে প্রফেসর ইউনূস যে কয়েকদিন আছে, এবং পরবর্তীতে অবশ্যই বাংলাদেশ বিশ্বের বুকে একটা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, এটা আমরা মনে করি। আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। মঞ্জু ভাই যদি শেষ পর্যায়ে কিছু মন্তব্য করেন। নুরুল হক নূর যেটা বলেছে সেখান থেকে আমি বলি, সেটা হচ্ছে যে আমাদের এই ঐক্যটাকে ধরে রাখতে হবে, এবং এই ঐক্য থেকে যাতে আমরা আরো বেটার আউটপুট পেতে পারি, এটা আমাদের একটা অঙ্গীকার থাকতে হবে। আর আমি তো বলেছি, আমার চিন্তা হচ্ছে এরকম যে আমরা যখন এই দাবিগুলোকে পিপলের মধ্যে ছড়াই দেব, এটা তো আমাদের একটা আনুষ্ঠানিক সম্মিলিত দাবি। এখন হচ্ছে ইন্ডিভিজুয়ালি আমরা আমাদের জনগণকে বলতে পারি, বা আমাদের যে বিশ্ব সম্প্রদায়কে বলতে পারি। আমরা ধরেন মেইল করতে পারি, আমরা তাদের কাছে এই জিনিসগুলো পৌঁছাতে পারি। ইভেন আমাদের যাদের ধরেন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস আছে, সেখানে আমরা এই দাবিগুলোকে আলাদা আলাদা করে যার যার জায়গা থেকে আমরা এই দাবিগুলোকে প্লেস করতে পারি, যাতে সোশ্যাল মিডিয়াতে একটা মানে হিউজ একটা ভয়েস রেজ হয় যে আমরা এটা চাই। একইভাবে মানে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে একই সাথে আমাদের সরকারকেও। আর আমি যেটাকে আপনাকে মনে করি যে যেই জিনিসটা আমাদের অঙ্গীকার, যে আমরা সবসময় বলি না আমরা শুধু দাবি করছি, কিন্তু আমার করণীয় কি, যে কথাটা খুব সুন্দরভাবে এখানে এসেছে, যে আমাদেরকে, আমাদের সন্তানদেরকে এই স্বাধীনতার লড়াই, আমরাও কিন্তু একসময় প্যালেস্টাইনের মতো আমরাও তো স্বাধীনতার জন্য লড়াই করেছি। প্যালেস্টাইনের এই লড়াইটাকে শুধু মুসলমান বা ইসলামের মধ্যে সীমাবদ্ধ নাই, কিন্তু যেটা নুরুল হক নূর বলেছে, যে এখানে কিন্তু আপনি দেখবেন, বা আপনিও একটু করে বলেছেন, যে এখানে সারা বিশ্বের ধর্ম মতের ঊর্ধ্বে উঠে মানুষ কিন্তু এটার জন্য করেছে। আপনার তো মনে আছে যে গত ইয়াতে আমেরিকার প্রত্যেকটা শহরে ছাত্ররা কিভাবে আন্দোলন করেছে, ছাত্র বিক্ষোভ এরকম হয়, এবং এইটার কারণে কিন্তু ডেমোক্রেটদের পতন হয়েছে। ডেমোক্রেটরা কিন্তু ধরে ধরে ছাত্রদেরকে নির্যাতন করেছে, যেটা আমেরিকান ডেমোক্রেটিক নর্মসের সাথে যায় না। সুতরাং আমি যেটা মনে করি যে সারা পৃথিবীতে তরুণরা, আমাদের বিশেষ করে তরুণদের কিন্তু একটা ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক আছে। আমাদের যে জেনারেশন তরুণরা আছে তাদেরকেও বলতে হবে, উদ্বুদ্ধ করতে হবে, যে যাতে তারা এইটা নিয়ে সিরিয়াসলি সারা পৃথিবীতে গ্লোবালি যাতে আমরা একটা ইউনিটি তৈরি করতে পারি। এই জিনিসগুলো করতে পারলে আমাদের আজকের যে কষ্টটা আমরা করেছি, আজকে কিন্তু খুব কষ্ট হয়েছে আমাদের সবারই। আমি তো অবাক হয়েছি, মানুষ যারা এই 8-10 কিলোমিটার হেঁটে গেছেন, আবার 8-10 কিলোমিটার হেঁটে এসেছেন। আমি বিশ্বাস করেন জাহিদ ভাই, একটা ট্রেন দেখলাম, যে ট্রেনটা আমরা দেখি না, ট্রেন ওই যে ইজতেমার সময় এক ধরনের ট্রেন দেখা যায়, শুধু মানুষ দেখা যায় আর কিছু দেখা যায় না। আজকে আমি সেই দৃশ্য দেখলাম, শুধু সেই দৃশ্যের মধ্যে ব্যতিক্রম হচ্ছে সেখানে বাংলাদেশের পতাকা বা প্যালেস্টাইনের পতাকা দেখা যাচ্ছে।
তাহলে এই যে মানুষ কোত্থেকে আসছে, মানে পঙ্গপালের মতো যে মানুষ এভাবে ছুটে আসলো এভাবে মানুষের সংহতি জানানোর জন্য, এবং সারাটা পথ স্লোগান দিয়েছে, সারাটা পথে তারা তাদের মানে সংহতিটা প্রকাশ করেছে। এবং এই ধরনের স্বতঃস্ফূর্ততা আমাদের বাংলাদেশকে, আমাদের মধ্যে যে হতাশাগুলো তৈরি হয়, আমাদের মধ্যে মাঝে মাঝে বিভেদ হয়, আমাদের মধ্যে মাঝে মাঝে নিজেদের মধ্যে কলহ হয়, এই জিনিসগুলো দেখলে আমাদের সে কলহটা দূর হয়ে যাবে। এই জিনিসগুলো আসলে আমাদের মধ্যে একটা চেতনা তৈরি হবে, না আমরা তো ঐক্যবদ্ধ জাতি। এবং এটা আমাদের রাজনৈতিক দলগুলোকে, আমাদের যারা ষড়যন্ত্র করছে দূর দূরান্ত থেকে বা আমাদের দেশের মধ্যেও, ইভেন আমি মনে করি আজকের এই আমাদের এই সংহতি একই সাথে কিন্তু ফ্যাসিবাদীদেরকে একটা বার্তা দিয়েছে। আমরা কিন্তু দেখেন সবাই ইউনাইটেড, সবাই আমরা কিন্তু আবার এক জায়গায় দাঁড়িয়ে একই প্ল্যাটফর্মে, সবাই এক জায়গায়। আমাদের মধ্যে নানা বিতর্ক হয়, নানা কিছু হয়, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, সম্প্রসারণবাদিতার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ এক হয়ে আছে। বাংলাদেশের মানুষ একতাবদ্ধ হবে। যেটা 5ই আগস্টে হয়েছে, যেটা এর আগে 5ই মেতে হয়েছে, যেটা 69-এ হয়েছে, 90-তে হয়েছে, 71-এ হয়েছে, এটা পুরোটাই একটা আমাদের ধারাবাহিক ঐতিহ্যের অংশ। আমি স্যালিউট জানাই স্পেশালি যারা এই উদ্যোগটা নিয়েছেন, স্পেশালি যারা আমরা চেষ্টা করেছি সহযোগিতা করার জন্য, আর সর্বোপরি যারা আজকে এসেছেন। আজকে আপনি তো দেখেছেন যে মিডিয়ার একটা প্ল্যাটফর্ম ভেঙে পড়েছে। আমি ভয় পেয়েছিলাম যে সাংবাদিকেরা আহত হয়েছে কিনা, তারপরে দেখলাম লাকিলি তেমন কোনো ক্যাজুয়ালিটি, একটা লোককে শুধুমাত্র দেখলাম যে সবাই ধরাধরি করে হয়তো সে জ্ঞান হারিয়ে ফেলেছে গরমের কারণে। আজকে মিডিয়ার লোকেরাও যথেষ্ট কষ্ট করেছে এবং তারা এটা সরাসরি সম্প্রচার করেছে দেশবাসীর কাছে, বিশ্ববাসীর কাছে। আমরা কৃতজ্ঞতা জানাই মিডিয়ার লোকদেরকে, কৃতজ্ঞতা জানাই আইন শৃঙ্খলার পরিস্থিতির লোকদেরকে, কৃতজ্ঞতা জানাই ঢাকা শহরের মানুষের আজকে কষ্ট হয়েছে, তাদের পরীক্ষা ছিল, তারা কষ্ট পেয়েছেন। অবশ্যই সরকারকে আমরা ধন্যবাদ জানাই। সরকার যদিও অনুরোধ করেছিল যে এটা পিছিয়ে দেওয়ার জন্য, আমরা তখন এটাকে অ্যাকোমোডেট করার জন্য আমরা এটাকে সরিয়ে মাঠে নিয়ে গেছি, এবং আমরা সেই ধরনের কোনো ইয়া রাখি নাই। কিন্তু মানুষ যে এইভাবে এটার জন্য সমর্থন জানাবে, এটা যদি আমরা আজকে না করতাম তাহলে এই মানুষের আবেগটার মধ্যে আঘাত লাগতো, এবং সেটা সরকারের জন্য ভালো হতো না। আমরা এটা করেছি, সরকারও সহযোগিতা করেছে, এবং আমি মনে করি আমাদের যে বিনিয়োগ সম্মেলন যেটা হয়েছে এটার সাথে এটার কোনো ক্ল্যাশ তৈরি হয় না, প্রশ্নই আসে না। তো বলতে পারেন আল্লাহর কাছে এটার জন্য আমরা অশেষ কৃতজ্ঞ, অশেষ শুকরিয়া। এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব নুরুল হক নূর, আপনাকেও ধন্যবাদ আজকে তাৎক্ষণিকভাবে আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আর মুক্ত করো ফিলিস্তিন এই স্লোগানে মুখরিত ছিল আজকের রাজধানী ঢাকা, এবং মানবিক বাংলাদেশের পরিচয় আজকে সারা বিশ্ববাসী নতুন করে পেল। এই বাংলাদেশের মানুষ যে মানবিক, মানবতার জন্য তারা যে সবাই দল মতের ঊর্ধ্বে উঠে দাঁড়াতে পারে, এটা আজকে তারা আবারও প্রমাণ রাখলো। এবং ঐক্যবদ্ধ যে কোনো দুর্যোগে, যে কোনো মানবিক বিপর্যয়ে মানুষ যে এক হতে পারে, এটা আজকে আবারও প্রমাণ রাখলো। এতক্ষণ ধরে যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখলেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমার দেশ স্টুডিও থেকে আপাতত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।